বাংলাদেশ খেলা জানাতে মাইরি কত যে খেলতে পারে। নাকানি চোবানি চোবানি নাকানি নানান রকমের খেলা। প্রথমে তো খুব হ্যাডাম দেখাইলো, শেখ হাসিনারে প্রত্যর্পণ করতেইব। তিনি যখন আসতে চাইলেন তখন বললেন না, আসা হবে না। এখন তারপর ধুয়ো তুললেন কি 5 তারিখে উনি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট খুনি ফুনি এই সমস্ত বলেছেন। ভারতবর্ষ তাকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিচ্ছে, সুতরাং আমরা এর প্রতিবাদ জানাতে আমরা এই এতে যাব না। এই নিয়ে অন্তত 400টার ওপরে তো খবরের কাগজে বেরিয়েছে, মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এছাড়া চ্যানেলগুলো আছে, অনলাইনগুলো আছে, সব ধরলে প্রচুর অগুন্তি। কোথাও কিন্তু এরা দেখাতে পারবে না যে শেখ হাসিনা কাউকে খুনি বলেছেন, কাউকে বলেছেন হত্যাকারী, চক্রান্তকারী। কোথাও বলেননি। আমিও তো পুরোটা শুনেছি, কোথাও বলেননি। তো এইসব নিয়ে যখন হচ্ছে তখন এবারেতে মুখ খুলেছেন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং বর্তমান আপনাদের বাংলাদেশের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। তিনি একের পর এক বাউন্সার যা চালিয়ে গেছেন, একের পর এক। তিনি যে বাউন্সারগুলো চালিয়েছেন, তারপর কাঠের পুতুলের মতো খলিলুর রহমান এবং তার পারিষদবর্গ আর স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাঠের পুতুলের মতো বসে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। তিনি একটার পর একটা বাউন্সার মেরেছেন। প্রশ্ন অভ্যর্থনা হয়েছে, একে অপরকে ফুলে তোড়া দিয়েছে, খুব ভালো ভালো কথা হয়েছে। প্রথম 15 মিনিট প্রায় গলায় গলায় লাগালাগি অবস্থা আর কি। তাল কাটলো যখন শেখ হাসিনা প্রসঙ্গ উঠলো। 5ই আগস্ট শেখ হাসিনা যে সাংবাদিক সম্মেলন করেছেন সেটা অনভিপ্রেত এবং বাংলাদেশকে ছোট করেছে ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ, বাংলাদেশের বক্তব্য, ভারতবর্ষ বাংলাদেশকে ডিকটেট করতে চাইছে যে আমরা যা খুশি তাই করতে পারি, তোমরা আমাদের হাসিনা নিয়ে কিছু বলতে পারবে না। তখন দীনেশ ত্রিবেদী বলেন যে হাসিনা প্রসঙ্গ যখন উঠলো তাহলে আমি 2-4টে ঘটনা আপনাদের বলি। আপনারা চিঠি দিলেন প্রথমে বন্দি প্রত্যর্পণ হিসেবে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনাদের মামলা হয়েছে, সেখানে তার ফাঁসির দণ্ড হয়েছে। সেই দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দিতে হবে। এখন আমাদের দেশে তো সেই নিয়ম নেই। আপনাদের দেশের সেনাবাহিনী হেলিকপ্টারে করে আমাদের দেশে পৌঁছে দিয়ে এসছেন। সুতরাং অপরাধী হন কি করে তিনি? তিনি তো অপরাধী নন। তাহলে চুক্তির প্রথমটাই খারিজ হয়ে গেল। এরপরে উনি যখন বললেন যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরব, তখন আপনারা আবার উল্টো সুর গাইলেন। আপনারা বললেন কি না না আমরা দেশে ঢুকতে দেবো না। এখন আবার 5ই আগস্ট নিয়ে পড়েছেন। তার মানে কি আপনারা চাইছেন যে শেখ হাসিনাকে বৃত্তাকার করে আপনারা এই সমস্যাটাকে জিইয়ে রাখবেন, তাই তো? মানে মোটামুটি সেটাই দাঁড়াচ্ছে। তখন খলিলুর কিছুটা আমতা আমতা করে বসে বলতে যান, তখন দীনেশ ত্রিবেদী তাকে বলেন, শুনুন, আমি 43 বছরের পার্লামেন্টেরিয়ান। 43 বছর ধরে আমি ভারতীয় জাতীয় সংসদ, আমি ওখানে অংশগ্রহণ করেছি। আমি দুবারের রেলমন্ত্রী, সারা ভারতবর্ষের দুবারের রেলমন্ত্রী। আমি রাজ্যসভার ডেপুটি স্পিকার ছিলাম। আপনি আমাকে আর কি শেখাবেন? আমি আমার ব্যাকগ্রাউন্ড বললাম। আপনারা যারা এখানে আছেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি আমার থেকে স্ট্রং হয় তাহলে আপনারা বলুন। ভারতবর্ষ নেগোসিয়েশনের জন্য এসছে। ভারতবর্ষ কিন্তু সারেন্ডার করতে আসেনি। একটা জিনিস মাথায় রেখে দেবেন, ভারতবর্ষ কোনোদিন আত্মসমর্পণ করে না।
আপনারা ঘোরের মাথায় থাকতে পারেন, আপনাদের পাকিস্তান সাহায্য করবে, আপনাদের তুর্কি সাহায্য করবে, কেউ আপনাদের সাহায্যে বিপদের সময় এগিয়ে আসবে না। বিপদের দিনে আগেও ভারতবর্ষ এগিয়ে এসেছিল, আবার যদি কালকে এই বিপর্যয়ের মধ্যে, এই মানে খারাপ সম্পর্কের মধ্যে কাল যদি ঝড় ঝঞ্ঝা তুফান ওঠে, ভারতেও উঠবে। কিন্তু ভারতবর্ষ প্রথম দেশ যে লাফিয়ে পড়বে আপনার এখানে আসার জন্য প্রাণ নিয়ে। পাকিস্তান 4বার যুদ্ধ করেছে আমাদের বিরুদ্ধে, 2বার আত্মসমর্পণ করেছে আর 2বার পালিয়ে গেছে। যদি আবার করতে চায় তাহলে পরে আমরা রাজি। এখন আপনারা ব্যাপারটাকে যদি ঘোলা জলে মাছ ধরতে যান, তাহলে কিন্তু আপনাদের উপযুক্ত মানে শিক্ষা পেতে হবে। ভারত আপনাদের কখনো অবজ্ঞা করেনি। ভারত মালদ্বীপের মতো ছোট দ্বীপ, একটা দ্বীপ রাষ্ট্র, আপনাদের থেকেও ছোট, তারও সম্মান দিয়ে কথা বলে। প্রেসিডেন্ট মইজুকে কিন্তু অত কিছু হওয়ার পরও দ্বিতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু মইজুকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। শ্রীলঙ্কা বিপদে পড়েছিল, নেপাল বিপদে পড়েছিল, যত নেতারা সব এসে পালিয়ে কিন্তু ভারতেই আশ্রয় নিয়েছে। একতরফা বলে গেছেন দীনেশ ত্রিবেদী, কাঠের পুতুলের মতো বসছিলেন তারেক রহমান। হ্যাঁ, শেষে অবশ্য একটা কথা বলেছেন, আপনাদের দেশে হাদির হত্যাকাণ্ডের তারা আসামি যারা রয়েছে তাদের প্রত্যর্পণের ব্যাপারে আপনারা যে কাগজপত্র চেয়েছিলেন সেই কাগজপত্রগুলো রেডি হয়ে গেছে, আমি আপনাদের দিতে চাই। খলিলুর দিয়েছে। মজাটা হলো, যেখানে এক প্রধানমন্ত্রীর ফেরা নিয়ে আর এক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছে একটা দেশের মানে শীর্ষস্তরের পার্লামেন্টেরিয়ান, সেখানে হাদির প্রসঙ্গ নিয়ে আসছেন। আপনি অবস্থাটা ভাবুন, মানে বাংলাদেশের অবস্থা ভাবুন। আপনি কোথায় প্রধানমন্ত্রী আলোচনা করছে, সেখানে চলে এলো হাদি। আমি দিন দশেক আগে একটা ভিডিও করেছিলাম আপনাদের জন্য, সেখানে আমি বলেছিলাম যে পরাগজয়ী সহ 4-6জন অফিসার তারা বাংলাদেশ ভিজিট করবেন। গতকাল তারা বাংলাদেশ পৌঁছে গেছেন। আমি 7 দিন আগে বলে দিয়েছিলাম, ঘুরিয়ে দেখুন পিছন দিকে, 7 দিন আগে রয় ডিরেক্টর যাচ্ছেন বাংলাদেশ। তো যাই হোক, এখন তার যে যাওয়া, এটা আপনারা মনে করতে পারেন না দারুণ ব্যাপার, রয় ডিরেক্টর এসছে, এটা কিন্তু খুব অ্যালার্মিং। আমি বলে দিচ্ছি, এটা খুব অ্যালার্মিং। কারণ এই যে আমরা সিঁদুর করলাম না, সিঁদুরের সময় কিন্তু পুরো সিঁদুরের ছকটা ছকেছিলেন কিন্তু এই পরাগ জৈন। রয় ডিরেক্টর, পূর্বতন ডিরেক্টর যখন ফেল করলো রবি বর্মা, তখন তাকে সরিয়ে দিয়ে এই পরাগ জৈনকে এনে বসানো হলো। পরাগ জৈন হচ্ছেন IIT ফার্স্ট ক্লাস ফার্স্ট, তিনি জীবনের সেকেন্ড হননি। তারপর তো উনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস দেন, তারপর ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস দেন, তারপর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দেন। একটা মানুষের 3টে সার্ভিস আছে। IIT ছেড়ে দিন, 3টে সার্ভিস, ফরেন সার্ভিস, রেভিনিউ সার্ভিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। মাথাটা কত পরিষ্কার, খুব হাসি মুখ, দেখলে আপনি পাশ দিয়ে বসে চলে যাবেন, আপনি ধরতে পারবেন না। সেই মানুষটা যখন গেছে তখন জানবেন এই খুঁটিনাটি বিষয়গুলো জেনেই উনি গেছেন, এবং কোথা দিয়ে কে আসবে, কাকে কোথায় মারবে, সেগুলো কিন্তু উনি দেখতেই গেছেন। 1 মাস আগে সমস্ত বুকিং কমপ্লিট হয়ে যায়, কারণ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এই যে এত দেশের সমস্ত রাষ্ট্রনেতা আসবে, তাই তো থাকার জায়গা, তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু করতে হয়। তো
তার ইন ওয়ে, তার আউট ওয়ে, তার রেস্কিউ ওয়ে, কোথায় সেফ হাউস আছে, সেইগুলো সমস্ত দেখে রাখতে হয়। এইগুলো করতে করতে ইন্টেলিজেন্সের মোটামুটি 1 মাস মিনিমাম সময় লেগে যায়। তাই 12 তারিখ 13 তারিখ হচ্ছে লাস্ট। তারপরে যদি তারেক রহমান বলেন তাহলে 9টার কোনো হোটেলে গিয়ে থাকতে হবে, উইদাউট সিকিউর, হয়তো সামান্য সিকিউরিটি পাবেন। এখন শেষ পর্যন্ত দেখুন, আমি বললাম না যে গেলে ভালো, না গেলে আরো ভালো। এখন অনেক হ্যাডাম ট্যাডাম দেখিয়ে এখন প্যাচে পড়ে গেছে। এখন যে জিনিস যাওয়ার সমস্ত ব্যবস্থা করবেন ডিজি, তাকে বলা হয়েছে, তিনি বলেছেন আমি কি করব, ছেড়ে দেব না ব্যবস্থা করব। তা বলেছে আপনি ব্যবস্থা করে যান, দরকার হলে আমি আপনার সঙ্গে কথা বলে নেব। এখন আসবেন কি আসবেন না সেটা কিন্তু পরের কথা। মানে এমনও হতে পারে যে ভেতরে একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে দেখিয়ে দিল যে এই অবস্থায় আমরা যাই কি করে, এরমও হতে পারে, অনেক কিছুই হতে পারে। মানে এটাকে এড়ানোর জন্য সব রকম চেষ্টা করছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, অনেক নাটক বাকি আছে, নাটকের এখনো শেষ হয়নি। শেষ পর্যন্ত তিনি আসেন কি আসেন না, কারণ সময় দ্রুত বেরিয়ে যাচ্ছে, তাকে সিদ্ধান্ত তাড়াতাড়ি জানাতে হবে। ঘোলা জলে মাছ ধরছে উনি। ধন্যবাদ।